গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 29 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। আর আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস আর টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, ক্লাসের শুরুতে প্রথমে তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা বলছে কি, ইন হুইচ কান্ট্রি প্রজেক্ট দান্তাক ওয়াজ লঞ্চড? কোন দেশেতে প্রজেক্ট দান্তাক যেটা সেটা লঞ্চ করা হয়েছিল? অপশন এ বলছে শ্রীলঙ্কা, অপশন বি বলছে ভিয়েতনাম, অপশন সি নেপাল, অপশন ডি বলছে ভুটান। এই প্রশ্নটা আমি কালকেই আলোচনা করেছিলাম ক্লাসে, তো আমি চাইবো তোমরা সবাই কমেন্ট সেকশনে গিয়ে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এছাড়াও আমি ভিডিও শেষে তোমাদেরকে তো সঠিক উত্তর দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম নিউজ বলছে, অম্বুজা সিমেন্ট ইন্ট্রোডিউসেস গ্রিন ফুয়েল অন শিপস। অম্বুজা সিমেন্ট তোমরা জানো একটা সিমেন্ট মেকিং কোম্পানি। তারা কি করছে, তাদের যে কেরিয়ারগুলো রয়েছে, যে জাহাজগুলো রয়েছে, যাতে করে তারা তাদের যে প্রোডাক্ট তারা এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়, সেখানে তারা কি করছে, কনভেনশনাল ফুয়েলকে ইউজ করা ছেড়ে তারা বায়োডিজেল ইউজ করতে শুরু করছে। অম্বুজা সিমেন্ট হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড সি ট্রায়ালস অফ ইউজিং সোয়া এক্সট্রাক্ট বেসড বায়োফুয়েল ইন 2 অফ ইটস সিমেন্ট ক্যারিয়ার্স। অম্বুজা সিমেন্ট কি করেছে না, তারা অ্যাকচুয়ালি এখন ট্রায়াল করছে, তারা পুরোপুরি এখন লঞ্চ করেন এই জিনিসটা। আপাতত তারা টেস্টিংই করছে। তাদের যে দুটো কন্টেইনার কেরিয়ার ছিল সেগুলোকে তারা কি করছে না, সয়া এক্সট্রাক্ট বেসড যে বায়োডিজেল রয়েছে তার মাধ্যমে সেগুলোকে চালানোর চেষ্টা করছে। সুইচিং টু বায়োডিজেল উইল রিডিউস CO2 এমিশনস ফ্রম শিপিং লাইন্স বাই 25%। এর ফলে হবে কি, তাদের যে কেরিয়ারগুলোর মাধ্যমে যে CO2 এমিশন হতো, অতি অবশ্যই CO2 তো এমিশন হবেই কোনো রকম যানবাহন যখন চলবে। তো যতটুকু CO2 তারা ওখান থেকে এমিশন করছিল সেটা 25% তারা কমিয়ে ফেলার চেষ্টা করছে এইভাবে। ঠিক আছে, নেক্সট নিউজ বলছে, ওয়ো লঞ্চেস কোয়ারেন্টাইন ফেসিলিটিস। ওয়ো তোমরা জানো একটা হোটেল বুকিং কোম্পানি। তো তারা এখন কি করছে, হসপিটালিটি ফার্ম ওয়ো লঞ্চড ওয়ো কেয়ার ফিচার অন ইটস মোবাইল অ্যাপ টু সাপোর্ট দি হেলথ কেয়ার সিস্টেম ইন দি কান্ট্রি। ওয়োর যে মোবাইল অ্যাপ রয়েছে সেখানে তারা একটা ফেসিলিটি এখন দিচ্ছে, তার মাধ্যমে মানুষ কি করতে পারবে না, আচ্ছা আমি বলেই দিই বাকিটা। The initiative will avail the users to book quarantine as well as isolation facilities for COVID-19 patients. কোভিড-19 যে পেশেন্টরা রয়েছে তাদের জন্য যদি কোয়ারেন্টাইন সেন্টার এবং আইসোলেশন যে ফেসিলিটি কোনো মানুষ নিতে চায়, তো তাহলে তারা ওয়োর যে হোটেলগুলো সেখানে তারা এই ফেসিলিটি পাবে। ঠিক আছে, ওয়ো এই জিনিসটা কেন লঞ্চ করেছে, কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে হেলথ কেয়ার সেক্টরের উপরে প্রচুর পরিমাণে এখন চাপ রয়েছে এবং বিভিন্ন হসপিটালে তো কোনো রকম বেডের তো কোনো আর জায়গাই নেই। মানুষ এখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে দেখতে পাচ্ছি যে রাস্তায় বসে রয়েছে। তো এই জায়গাটাকে একটুখানি সুবিধা দেওয়ার জন্য, হেলথ সেক্টরকে একটুখানি মানে বলতে পারো সাপোর্ট দেওয়ার জন্য ওয়ো কি করছে না, এই তারা নতুন নিয়মটা চালু করেছে। ঠিক আছে, এই ফেসিলিটিটা একমাত্র পাওয়া যাবে তাদের যে মোবাইল অ্যাপটা রয়েছে সেখান থেকে। ওকে, নেক্সট নিউজ বলছে, শ্রীলঙ্কা ক্যাবিনেট অ্যাপ্রুভস ব্যান অন ফেস কভারিংস। শ্রীলঙ্কা's cabinet approved a controversial proposal to ban all forms of face coverings in public places, citing a threat to national security. দেশের সিকিউরিটির কথা বলে শ্রীলঙ্কা বর্তমানে কি করেছে, একটা কন্ট্রোভার্সিয়াল একটা বিল তারা পাস করে দিয়েছে, যেটাতে তারা কি বলবে না, সেই দেশের কোনো মানুষ যারা কিনা এমন ধরনের পোশাক পরে যাতে কিনা তাদের পুরোপুরি ফেসটা কভার হয়ে যায়, সেগুলোকে তারা আপাতত ব্যান করে দিচ্ছে। দি কভারিং অফ দি ফুল ফেস উইল অটোমেটিক্যালি ইনক্লুড বুরকা অ্যান্ড নিকাব। এটা তো স্বাভাবিক যে যখনই এরকম কোনো নিয়ম চালু হবে, তো কোন জিনিসগুলোকে টার্গেট করা হবে, যেটা এই ধরনের পোশাকগুলো মানুষ পরে থাকে, মুসলিমরা যেগুলো পরে থাকে, বুরকা এবং নিকাব। ঠিক আছে, তো অটোমেটিক্যালি এই পোশাকগুলোই তার আন্ডারে চলে আসবে। তো বর্তমানে এবার হবে কি না, এই ধরনের পোশাক যারা পরে থাকে তাদেরকে পুরোপুরি মানে তাদের না, বাট এই ধরনের পোশাকগুলো ওখানে নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, মানুষ আর এই ধরনের পোশাক পরতে পারবে না। শ্রীলঙ্কা কেন এই নিয়মটা চালু করেছে না, তারা বলছে যে আমাদের এখানে যাতে কোনো রকম ন্যাশনাল সিকিউরিটির ওপরে কোনো প্রভাব না পড়ে, তো তার সাথে তারা কোনো কম্প্রোমাইজ করতে চাইছে না। ঠিক আছে, নেক্সট নিউজ বলছে, হিমাচল প্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক ফাইন্ড দি RBI has imposed a penalty of 40 lakh on Himachal Pradesh State Cooperative Bank for non-compliance with the certain regulatory directions issued by NABARD. নাবার্ড তোমরা জানো এগ্রিকালচারের রিলেটেড যেসব অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টরে কাজটা করে থাকে। তো নাবার্ড কিছু রেগুলেটরি মানে বলতে পারো নিয়ম কানুন ইস্যু করেছিল, তো সেইগুলোকে না মানার জন্য হিমাচল প্রদেশ যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক রয়েছে তার উপরে RBI কি করছে না, 40 লাখের একটা পেনাল্টি ইম্পোজ করেছে, একটা ফাইন ইম্পোজ করেছে। দি পেনাল্টি হ্যাজ বিন ইম্পোজড ফর নন কমপ্লায়েন্স উইথ রেগুলেটরি ডাইরেকশনস ইস্যুড বাই নাবার্ড কন্টেন্ট ইন ফ্রড গাইডলাইন্স অন মনিটরিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। অ্যাকচুয়ালি তারা এই নিয়মটা চালু করেছিল কিসের জন্য, যে ফ্রড
এবং যে আদার্স যেসব যে উল্টোপাল্টা যে কাজকর্মগুলো ব্যাংকিং সেক্টরে হয়ে থাকে সেগুলো রিলেটেড কিছু গাইডলাইন ইস্যু করেছিল, কিন্তু সেগুলোকে হিমাচল প্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক মেনে চলেনি, তো সেই কারণে তাদের উপর একটা ফাইন চাপিয়ে দিয়েছে আরবিআই। এবার আরবিআই যেহেতু আমাদের দেশের সব থেকে বলতে পারো মানে হেড ব্যাংক এবং অল যে ব্যাংকিং যে সেক্টর তার বলতে পারো একটা রেগুলেটরি অথরিটি, তো সেই জন্য তারা এদের উপরে কি করেছে, একটা ফাইন ইম্পোজ করেছে। নেক্সট নিউজ বলছে ইন্ডিয়ান কোভিড-19 ভেরিয়েন্ট ফাউন্ড ইন 17 নেশনস। WHO has informed that a variant of COVID-19 featured to be contributing to a surge in coronavirus cases in India has been found in over a dozen countries. তোমরা জানো যে গোটা বিশ্ব জুড়ে যেসব হেলথ রিলেটেড যেসব জিনিসগুলো ম্যাটারগুলো সেগুলোকে তারা গাইড করে থাকে, হুয়ের আমরা যেটা বলে থাকি বাংলায় সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো তারা কি বলছে না, ভারতে বর্তমানে যে কোভিড-19 ভ্যারিয়েন্টটা রয়েছে যার কারণে প্রচুর পরিমাণে এখন কেসটা বাড়ছে এই সেকেন্ড ওয়েভে, তো সেই যে ভেরিয়েন্টটা তারা আপাতত বলছে যে প্রায় 17টা দেশে খুঁজে পাওয়া গেছে। তো এর ফলে হবে কি, বর্তমানে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হিউজ পরিমাণে যে সেকেন্ড ওয়েভে ভারতে কেস বাড়ছে। হ্যাঁ, অবশ্য এখানে কিছু মানুষেরই বলতে পারো ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল যে কারণে এই জিনিসটা হয়েছে। তো সেই ভেরিয়েন্টটা আরো 17খানা দেশে পাওয়া গেছে। এবার সেখানে এবার কিভাবে কি রিয়াক্ট হবে সেটা সেখানকার গভর্নমেন্ট যদি ভালোভাবে হ্যান্ডেল করে তো ভালো, নাহলে আমাদের এখানকার মতন অবস্থা হবে। নেক্সট নিউজ বলছে গভর্নমেন্ট লিভস GPF ইন্টারেস্ট রেট আনচেঞ্জড। The government has decided to keep the General Provident Fund and other non-government PF gratuity funds interest rate unchanged at 7.1%. সরকার কি করছে না, কিছু কিছু যে জেনারেল যেসব প্রভিডেন্ট ফান্ড এবং আদার যেসব নন গভর্নমেন্ট যেসব PF বলতে পারো আর গ্র্যাচুইটি ফান্ড সেগুলোকে তার যে একটা ইন্টারেস্ট রেট থাকে সেটাকে আপাতত তারা আনচেঞ্জ হিসাবে রেখে দিচ্ছে, তারা পাল্টাচ্ছে না। যেটা আগেও ছিল 7.1%, সেটা বর্তমানেও থাকছে 7.1%। দেয়ার আর 10 সরি দেয়ার আর 10 ফান্ডস ফর হুইচ দিস ইন্টারেস্ট রেট অ্যানাউন্সমেন্ট উইল অ্যাপ্লাই। শুধুমাত্র এই যে ইন্টারেস্ট রেট আনচেঞ্জের যে নিয়মটা শুধুমাত্র এই স্কিমগুলোর উপরে না, আরও যে 10 রকমের স্কিম রয়েছে এই ফান্ড রিলেটেড সেগুলোরও তাদের যে এই রেটটা তারা একই রকমই রাখবে। ঠিক আছে, কোনো রকম এখন চেঞ্জ আনা হচ্ছে না। নেক্সট নিউজ বলছে প্রাইম ফোকাস উইন্স একাডেমি অ্যাওয়ার্ড। ইন্ডিয়ান মিডিয়া সার্ভিসেস কোম্পানি প্রাইম ফোকাস লিমিটেড হ্যাজ ওন দি একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট ভিজুয়াল এফেক্ট ফর ক্রিস্টোফার নোলানস স্পাই থ্রিলার টেনেন্ট। অ্যাকচুয়ালি হয়েছে কি, এবারে যে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে একটা নতুন ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে, আগে এটা ছিল না। আগে যেসব অনলাইন প্ল্যাটফর্ম OTT প্ল্যাটফর্মে যেসব এসব নেটফ্লিক্স বলো বা হটস্টার এসব প্ল্যাটফর্মে যেসব আমরা এখন বিভিন্ন ওয়েব সিরিজের মতন যেসব সিনেমাগুলো আসছে সেই সব জিনিসগুলো আগে অস্কার অ্যাওয়ার্ডের যে ক্রাইটেরিয়া তার আন্ডারে আসতো না, কিন্তু বর্তমানে যেহেতু এইসব প্ল্যাটফর্মগুলো প্রচুর পরিমাণে বাড়ছে এবং মানুষ প্রচুর পরিমাণে ওখানে দেখছেও জিনিস এবং অনেক বলতে পারো কোয়ালিটি কন্টেন্ট ওখানে দেওয়া হয়, তো সেই কারণে ওই যে প্ল্যাটফর্মের কন্টেন্টগুলো সেগুলোকেও আপাতত এখন অস্কার অ্যাওয়ার্ডের ক্রাইটেরিয়ার আন্ডারে নিয়ে আসা হচ্ছে। তো সেই ক্রাইটেরিয়ার ভেতরে ভারতীয় মিডিয়ার একটা যে কোম্পানি বলতে পারো প্রাইম ফোকাস, তাদের একটা বলতে পারো একটা প্রোডাক্ট ছিল যেটা কিনা ক্রিস্টোফার নোলান্স যে তার যে একটা স্পাই থ্রিলার ছিল টেনেন্ট, সেটাকে আপাতত কি করা হয়েছে না, এইবারে যে 93rd যে একাডেমি অ্যাওয়ার্ড যে অস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে তাদেরকে বেস্ট ভিজুয়াল এফেক্টের জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। যেহেতু এটা ভারতীয় কোম্পানি তো তাই নিউজটা এখানে এসেছে। ঠিক আছে, নেক্সট নিউজ বলছে এডিবি আপগ্রেডস ইটস জিডিপি প্রোডাকশন। এডিবি বলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ফিলিপিন্স এন্ড ম্যানিলাতে। The Asian Development Bank has upgraded its growth projection for financial year 2020 to 11% from 8% earlier. Actually হয়েছিল কি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারা আগে ভারতের একটা গ্রোথ রেট যেটা প্রজেক্ট করেছিল সেটা তারা বলেছিল যে 8%, কিন্তু বর্তমানে সেটাকে তারা রিভাইজ করে বলছে যে না 8% না 11% হারে 2021-22 যে ফিনান্সিয়াল ইয়ারটা সেখানে ভারত গ্রোথ তার একটা শো করবে। ঠিক আছে, ইট হ্যাজ প্রজেক্টেড ইনফ্লেশন টু মডারেট টু 5.2% in financial year 2020 after rising by 6.2% in financial year 21. শুধুমাত্র ভারতের গ্রোথ রেটই নয়, ভারতের যেটা ইনফ্লেশন রেট চলছে যেটা বর্তমানে 2021 সালে ভালো মতন একটা রেট চলছিল 6.2%, এরা বলছে যে 2022 সালে এই ইনফ্লেশন রেটটাও কিছুটা পরিমাণ কমে নর্মাল একটা মোটামুটি বলতে পারো যে রেট চলে 5.2% সেরকম একটা হিসাবে চলবে। ঠিক আছে, নেক্সট নিউজ বলছে ইন্ডিয়াজ অর্গানিক ফুড প্রোডাক্টস এক্সপোর্ট রাইজেস। তোমরা জানো যে ভারতের বেশ কয়েকটি রাজ্য বিশেষ করে যেমন সিকিম অর্গানিক ফুড তৈরির জন্য একদম বলতে পারো মানে টপ পজিশনে রয়েছে। তো
ওই যে অর্গানিক ফুডগুলো ভারতে তৈরি করা হচ্ছে সেগুলো বাইরে তো প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হয়, তো সেই এক্সপোর্টের পরিমাণটা বর্তমানে অনেকটাই বেড়ে গেছে। ইন্ডিয়াস অর্গানিক ফুড প্রডিউসার্স products export rose by more than 50% in terms of value in 2020 to 2021 despite COVID-19 challenges. কোভিড-19 এর প্রবলেম থাকা সত্ত্বেও ভারতের এই যে অর্গানিক যে ফুডের যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো 2020-2021 এই যে ফিনান্সিয়াল ইয়ারটা এই সময়ে ভ্যালুর হিসেবে 50% প্রায় বেড়ে গেছে। They have been exported to 58 countries including US, European Union, Canada, Britain, Australia, Switzerland and Israel. কোন কোন দেশে এই জিনিসগুলোকে এক্সপোর্ট করা হচ্ছে, রপ্তানি করা হচ্ছে? প্রায় 58টার মতন দেশ। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ইউএস, ইউরোপিয়ান ইউনিয়ন বলতে কোনো পার্টিকুলার দেশ না, এখানে ইউরোপের যতগুলো কান্ট্রি রয়েছে তাদের একটা ইউনিয়ন, সব দেশগুলোকে নিয়ে বলা হচ্ছে, তো ধরতে পারো মোটামুটি যে ইউরোপিয়ান যে দেশগুলো সেখানে। তারপরে কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড অ্যান্ড ইসরায়েল। আর এখানে একটা জিনিস জেনে রাখবে, আমাদের সিকিম হচ্ছে টোটালি একটা মানে 100% অর্গানিক ফুড তৈরির ক্ষেত্রে একটা রাজ্য, ঠিক আছে? তারা পুরোপুরি তাদের যে ফুডগুলো সেগুলো 100% অর্গানিক যে বলতে পারো সার এবং যেসব ম্যাটারগুলো রয়েছে তার মাধ্যমে তারা গ্রো করে থাকে। নেক্সট নিউজ হচ্ছে নোটেড ওড়িয়া রাইটার মনোজ দাস passes away. Manoj Das, an Indian author who wrote in Oriya and English, passed away recently. He was also honored with the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত একজন ওড়িয়া একজন রাইটার, তিনি ওড়িয়া এবং ইংলিশ দুটো ভাষাতেই লিখতেন, তার নাম হচ্ছে মনোজ দাস, তিনি রিসেন্টলি মারা গেছেন। নেক্সট নিউজ হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যাট ওয়ার্ক 28 এপ্রিল। 28 April is observed as World Day for Safety and Health at Work and Workers Memorial Day. অ্যাকচুয়ালি কি করা হচ্ছে 2000 না 28 এপ্রিল এই দিনটাকে কি করা হচ্ছে না ওয়ার্ক রিলেটেড এবং হেলথ রিলেটেড যে একটা বলতে পারো সেখানকার মানুষরা যেসব কাজকর্ম করে থাকে সেই মানুষদের যে কাজটা সেটাকে বলতে পারো এক প্রকারের ট্রিবিউট দেওয়ার জন্য এই দিনটাকে একটা মেমোরেবল দিন হিসেবে পালন করা হচ্ছে। ইট ইজ এ ডে টু রিমেম্বার দোজ দ্যাট হ্যাভ ডাইড ফ্রম এ ওয়ার্ক রিলেটেড ইনজুরি অর ইলনেস। কেন এই দিনটা পালন করা হচ্ছে? কারণ ওই ফিল্ডে যেসব মানুষেরা কাজ করে থাকে তাদের যখন কোনো রকম কাজ করতে করতে এবং কাজ করাকালীন কোনো রকম কারণে যখন মৃত্যু হয়ে থাকে, তো তাদের প্রতি একটা সম্মান জানানোর জন্য এই দিনটা পালন করা হয়ে থাকে। শুধু জেনে রাখো যে 28 এপ্রিল এই দিনটাকে ওয়ার্ক সেফটি ডে হিসেবে পালন করা হয়। নেক্সট নিউজ বলছে গভর্নমেন্ট নমিনেটস অজয় সেঠ টু আরবিআই বোর্ড। The central government has nominated Economic Affairs Secretary Ajoy Seth in the Ministry of Finance as a director on the Central Board of RBI. RBI এর যে সেন্ট্রাল বোর্ড রয়েছে ডাইরেক্টরের, সেখানে অবশ্য সেটা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে কাজ করছে, তো সেখানে কাকে আপাতত হেড হিসেবে নমিনেট করা হয়েছে না ইকোনমিক অ্যাফেয়ার্সের যে সেক্রেটারি বর্তমানে রয়েছেন, এরা সবাই এক একজন আইএএস অফিসার, তো তার নাম হচ্ছে অজয় সেঠ, ঠিক আছে? নেক্সট নিউজ হচ্ছে চাইনাস ফার্স্ট মার্স রোভার নেমড জারুং, ঠিক আছে? China has announced the name of its first Mars rover, Jarung, which in Chinese tradition means the mythical god of fire and war. অ্যাকচুয়ালি চীন তাদের প্রথম যে মঙ্গলযানটা ছাড়ছে বা ছেড়েছে, তার যে একটা তাদের একটা কম্পোনেন্ট ছিল, তাতে একটা তাদের রোভার ছিল। রোভার বলতে একটা কিছুই না, জাস্ট একটা যানের মতন, যেটা কিনা ওখানে মার্সের নেমে মার্সের মাটিতে তারা সেটা চলবে, ঠিক আছে? ছোট্ট একটা গাড়ির মতন। তো সেটা তারা নাম কি দিয়েছে না জুরাং। তো এর নামটা তারা কিসের থেকে দিয়েছে না মিথিক্যাল যে গড, যেটা কিনা ফায়ার এবং ওয়ারের গড ছিলেন মিথিক্যাল, তো তার নামের হিসেবে এই নামটা দেওয়া হয়েছে। দি সোলার পাওয়ার্ড রোভার ইজ অ্যাবোর্ড দি Tianwan-1 প্রোব। অ্যাকচুয়ালি এই রোভারটা কোথায় রয়েছে না তাদের যে মার্সের যে একটা যান বলতে পারো, তার নাম হচ্ছে Tianwan প্রোব, তাতেই এই রোভারটা ফিট করা আছে। দি Tianwan মিশন ইজ এ পার্ট অফ চাইনাস অ্যাম্বিশাস স্পেস প্ল্যান দ্যাট ইনক্লুড ল্যান্ডিং এ হিউম্যান অন দি মুন। এবং এই যে Tianwan মিশনটা, এটা হচ্ছে চায়নার অ্যাকচুয়ালি একটা খুবই অ্যাম্বিশাস একটা প্রজেক্ট, যাতে তারা কি করবে না মানুষকে তারা কি করতে চাইবে না মুনেতে গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, মুন বলতে চাঁদে, ঠিক আছে? এই ছিল আজকের আমাদের নিউজগুলো। আমাদের যে প্রশ্নটা আমি প্রথমে করেছিলাম সেই প্রশ্নটার আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। ইন হুইচ কান্ট্রি প্রজেক্ট দান্তাক ওয়াজ লঞ্চড? কোন দেশেতে প্রজেক্ট দান্তাক লঞ্চ করা হয়েছিল? এটা আমি কালকে আলোচনা করেছিলাম। অপশন এ বলছে শ্রীলঙ্কা, অপশন বি বলছে ভিয়েতনাম, অপশন সি নেপাল, অপশন ডি বলছে ভুটান। কালকে আমি বলেছিলাম যে ভুটানে প্রজেক্ট দান্তাক লঞ্চ করা হয়েছিল কিসের কারণে না সেখানকার যেহেতু ওটা একটা পাহাড়ি দেশ, তো ওখানে সচরাচর ভালো মতন কোয়ালিটির রোড তৈরি করা যায় না,
তো ভারতে জওহরলাল নেহেরু এবং সেখানকার যে তৃতীয় যে রাজা ছিলেন দুজনে মিলে একটা এগ্রিমেন্টের মাধ্যমে সেখানে যাতে কোয়ালিটি রোড তৈরি করা যায়, মানে যানবাহন চলাচলের যোগ্য মোটরেবল রোড, তার জন্য প্রজেক্ট দন্তক লঞ্চ করা হয়েছিল। আমি আশা করছি তোমরা সবাই ভিডিওর কমেন্টে কোশ্চেনটার উত্তর দিয়েছো, ঠিক আছে? এই ছিল আজকের আমাদের ক্লাস। সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে ওটা ফলো করো, ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ক্লাসের নোটসগুলো ওখান থেকে পেয়ে যাবে। আর আমি যে কালকে ইংরেজির ক্লাসটা বানিয়েছি ওটা আমি এখানে দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ক্লাসটা দেখে নিও, তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে ওখানে তোমাদের অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, বাই, হ্যাভ এ গ্রেট ডে।